হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি দ্য উলভারিন নিয়ে। এই মুভিটি এক্সম্যান সিরিজের 6 নাম্বার মুক্তিপ্রাপ্ত মুভি। এর আগে আমি এক্সম্যান সিরিজের পার্ট 1 টু পার্ট 5 অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করে দিয়েছি। সো আপনারা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তাড়াতাড়ি দেখে নিতে পারেন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.7 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হে আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই বলে রাখি, এই পুরো মুভিটি এক্সম্যান সিরিজের একটি অন্যতম চরিত্র লোগান বা উলভারিনকে নিয়ে তৈরি। যেমন আমরা এক্সম্যান সিরিজের চতুর্থ মুক্তিপ্রাপ্ত মুভি এক্সম্যান অরিজিন উলভারিনে জানতে পেরেছিলাম লোগানের সৃষ্টি কিভাবে হয়েছিল, ঠিক সেই রকমই এই মুভিতে আমরা জানতে পারবো লোগানকে ঘিরে বর্ণনা করা একটি দুর্দান্ত ঘটনা। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই 1945 সালের জাপানের নাগাসাকিতে অবস্থিত একটি সেনাবাহিনীর বেস ক্যাম্প, যেখানে লোগানকে বন্দি করে রাখা হয়েছে। এইবার 1945 সাল মানে তো বুঝতেই পারছেন, এই টাইমে আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। আর ওই পারমাণবিক বিস্ফোরণের ফলেই ক্যাম্পে অবস্থিত সকল সেনাবাহিনী নিজেরাই মৃত্যু সংবরণ করতে শুরু করে। কিন্তু সেখানেই লোগান ইচিরো ইয়াশিদা নামক একটি অফিসারকে একটি গর্তের ভিতর নিয়ে গিয়ে কোনো রকমভাবে ওই বিস্ফোরণের হাত থেকে রক্ষা করে, যে বিস্ফোরণে লোগান পুরোপুরিভাবে ঝলসে যায়। কিন্তু আমরা তো জানি লোগানের মধ্যে নিজস্ব হিলিং ফ্যাক্টর রয়েছে, তাই সে ক্ষণিকের মধ্যেই আবারও নর্মাল অবস্থায় ফিরে আসে। যেটা দেখে ওই জাপানি অফিসার ইয়াশিদা লোগানকে কুজুরি নামে অভিহিত করে। এই কুজুরি নামে জাপানি অর্থ মনস্টার মানে দানব। এইবার লোগান যেহেতু তাকে এই ভয়ানক বিস্ফোরণের হাত থেকে বাঁচিয়েছে, তাই সে তাকে সম্মান দেখানোর জন্য একটি তলোয়ার গিফট করে, যেটা হাতে নিয়ে লোগান জানায় এটা তুমি তোমার কাছেই রাখো, আমার দরকারে আমি ঠিক এটা তোমার থেকে নিয়ে নেব। এইবার এখান থেকে সিন শিফট হয় বর্তমান সময়ে, যেখানে আমরা দেখতে পাই লোগান বর্তমানে একটি জঙ্গলে পুরোপুরি একটি সন্ন্যাসী রূপে বসবাস করছে। এইবার কেন তার এইরকম অবস্থা, এর কারণ আশা করি আমরা জানি। কারণ এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ডে আমরা দেখেছিলাম বিশ্বকে বাঁচানোর জন্য লোগান তার ভালোবাসার মানুষ জিন গ্রেকে হত্যা করতে বাধ্য হয়েছিল। ঠিক এই কারণের জন্যই সে তার ওই লাইফ ত্যাগ করে এই রকম জীবনযাপন বেছে নিয়েছে। কিন্তু জিন তার পিছু এখনো ছাড়েনি, কারণ এখনো লোগান অনবরত জিনের হ্যালুসিনেশন দ্বারা যন্ত্রণাদায়ক জীবন কাটাচ্ছে। যাই হোক, এখানে জঙ্গলের মধ্যে থাকতে থাকতে লোগানের সাথে একটি ভাল্লুকের খুবই বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু একদিন রাতে হঠাৎ করেই কিছু শিকারী ওই ভাল্লুকটিকে একটি বিষাক্ত তীর মারায় সে গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুশয্যায় চলে যায়। যেটা দেখে লোগান ওই শিকারীগুলির খোঁজ করে শাস্তি স্বরূপ তাদেরকে মারধর করতে শুরু করে। এই টাইমে তার সাথে দেখা হয় ওকিও নামে একটি মেয়ের, যে লোগানকে জানায় এদেরকে মারধর করে লাভ নেই, এরা আর কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই বলেই লোগানকে তার সাথে আসার রিকোয়েস্ট করে। লোগানও তার কথা শুনে তার গাড়িতে করে রওনা হয়। এইবার গাড়িতে তাদের দুজনের কথোপকথনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, এই যে ওকিও নামক মেয়েটি কিছুক্ষণ আগেই লোগানকে জানিয়েছিল এরা আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, এইটা তার একটি স্পেশাল পাওয়ার। আসলে ওকিও একজন মিউটেন্ট, যার ক্ষমতা সে যে কোনো কারোর মৃত্যু আগে থেকেই দেখতে পায়। যাই হোক, এইবার ওকিও লোগানকে জানায় সে তার সাথে দেখা করার জন্য বিগত 1 বছর ধরে চেষ্টা করে চলেছে। কারণ জানতে চাওয়ায় ওকিও তাকে জানায় সে তার মালিকের হয়ে তাকে একটি তলোয়ার গিফট করতে চায়। এইবার লোগান তার মালিক কে জানতে চাওয়ায় ওকিও জানায় তার মালিক মাস্টার ইয়াশিদা, যাকে লোগান প্রায় কয়েক বছর আগে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু বর্তমানে ইয়াশিদা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়, তাই সে চায় না কারোর কাছে ঋণ রাখতে। এই কারণেই সে ওই তলোয়ারটি লোগানের জন্য পাঠিয়েছে, আর সঙ্গে একটা রিকোয়েস্টও করেছে, যদি লোগানের সম্ভব হয় সে মৃত্যুর আগে শেষবার তার সাথে দেখা করতে চায়। কিন্তু লোগান যখন জানতে পারে সে বর্তমানে টোকিওতে আছে, তখনই সে এত দূরে যেতে অস্বীকার করে। কিন্তু ওকিওর রিকোয়েস্টের ফলে আর ইয়াশিদার মৃত্যুর আগে শেষ আসার কথা ভেবে লোগান ফাইনালি টোকিওর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছেই লোগান ওকিওর সাহায্যে ইয়াশিদার ছেলে সিঙ্গেন ও তার নাতনি মারিকোর সাথে পরিচিত হন। এরপর ইয়াশিদার সাথে দেখা করার আগে লোগানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার এই সন্ন্যাসী রূপ পাল্টে তাকে পুরোপুরি জেন্টালম্যান করে দেওয়া হয়, যাতে অসুস্থ ইয়াশিদার কোনো প্রবলেম না হয়। এইবার লোগান যখন ইয়াশিদার সাথে দেখা করে আমরা লক্ষ্য করি সে একটি আধুনিক হাইড্রোলিক বেডে শয্যাশায়ী এবং 24 আওয়ার্স তার স্বাস্থ্যবিধি মনিটরিং করার জন্য সেখানে সমস্ত কিছু রয়েছে। লোগান তার সাথে কথা বলার আগেই ডক্টর গ্রিন তাকে 5 মিনিটের টাইম দেয় ইয়াশিদার সাথে কথা বলার জন্য। এই যে ডক্টর গ্রিনকে দেখছেন, ইনি আসলে একজন মিউটেন্ট, যার পরিচয় আমরা আর কিছুক্ষণের মধ্যেই পাবো। এইবার এখানে ইয়াশিদা তাকে জানায় তুমি আমাকে নতুন জীবন দান করার পর আমি এখানে প্রচুর ধন দৌলত নাম যশ অর্জন করেছি, কিন্তু বর্তমানে আমি মৃত্যুশয্যায়, আর আমার এই লাস্ট টাইমে আমি তোমার জন্য কিছু করে যেতে চাই। আমি জানি তোমার এই অমরত্ব তোমার কাছে একটা অভিশাপ, কোনো লক্ষ্য ছাড়া কেউই এতদিন বেঁচে থাকতে পারে না, তাই আমি জানি তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, আর আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে চাই। তুমি যদি চাও তাহলে তোমার ওই অভিশাপ আমি নিয়ে নিতে পারি, তাহলে আমি আমার অসুস্থ অবস্থা থেকে মুক্তি পাবো, আর তুমিও তোমার অভিশাপ থেকে মুক্তি পাবে।
লোগান যেটা শুনেই তার কাছে জানতে চায় এটা কিভাবে সম্ভব। ইয়াশিদা তখন তাকে জানায় তার টেকনোলজির সাহায্যে এটা করা সম্ভব। কিন্তু লোগান তার এই প্রস্তাবে রাজি না হয়ে পরের দিনই সেখান থেকে ফিরে যাওয়ার জন্য ডিসিশন নেয়। সেদিন রাতেই লোগান ঘুমানোর টাইমে ইয়াশিদার ডক্টর গ্রিন লোগানের শরীরে কিছু প্রবেশ করিয়ে দেন, যেটা লোগান তার স্বপ্ন ভেবে পুরোপুরি উড়িয়ে দেয়। ওই রাতে ইয়াশিদা আর তার ছেলে সিঙ্গেনের মধ্যে আমরা কিছু কথোপকথন দেখতে পাই, যেখানে ইয়াশিদা তাকে জানায় আমি আমার কোম্পানির পুরো দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি তাকে একদম শেষ মুহূর্তে এনে দাঁড় করিয়েছো, তাই আমি চাই এই কোম্পানি অন্য কারোর নামে করে দিতে। এইবার পরের দিন সকালেই লোগান ঘুম থেকে উঠেই ওকিওর মাধ্যমে জানতে পারে ইয়াশিদা আগের রাতেই মারা গেছে। এই সিনটি মুভিতে এমনভাবেই প্রেজেন্ট করা হয় যে প্রথমে আমাদের দেখেই মনে হয় ইয়াশিদা যেহেতু তার ছেলে সিঙ্গেনের নামে তার পুরো সম্পত্তি লিখে দেয়নি, তাই হয়তো সিঙ্গেনই তার বাবার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু সেরকমটা একদমই নয়, যেটা আমরা এই মুভির লাস্ট পজিশনে গিয়ে বুঝতে পারবো। যাই হোক, এবার ইয়াশিদার শেষকৃত্যে তাদের ফ্যামিলির সকলেই হাজির হয়, কিন্তু সেই স্থানেই হঠাৎ করেই ইয়াকুজা নামক একটি গ্যাংস্টার বাহিনী ইয়াশিদার নাতনি মরিকোকে অপহরণ করার চেষ্টা করে, যেটা দেখে সেখানে উপস্থিত লোগান ওই গ্যাংস্টার বাহিনীর হাত থেকে বাঁচানোর জন্য তাদের সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু এখানেই আমরা লক্ষ্য করি লোগানের উপর যখন ওই গ্যাংস্টারগুলি গুলি করে তাকে আটকানোর চেষ্টা করে, লোগান তখন নিজেকে অনেকটা দুর্বল অনুভব করে, যেটা এর আগে তার সাথে কোনো দিনই হয়নি। তবুও লোগান যা হোক করে মারিকোকে সঙ্গে নিয়ে একটি ট্রেনের মধ্যে গিয়ে উপস্থিত হয়, যার সাহায্যে তারা এই শহর ছেড়ে অনেকটা দূরে পালিয়ে যেতে পারে। এইবার ট্রেনের মধ্যেই লোগান নিজেকে কিছুটা অসুস্থ মনে করায় সে ওই ট্রেনের একটি ওয়াশরুমের ভিতর গিয়ে উপস্থিত হয়, আর সেখানেই সে লক্ষ্য করে তার গায়ে যে গুলি লেগেছিল সেটি এখনো একই রকম অবস্থাতেই আছে, মানে তার যে ক্ষত সেরে ওঠার ক্ষমতা রয়েছে সেটা হঠাৎ করেই তার মধ্যে থেকে হারিয়ে গেছে, সে আর তার ক্ষত নিজে থেকে সারিয়েই উঠতে পারছে না। যাই হোক, এটা দেখার পরেই লোগান যখন ওই ওয়াশরুম থেকে বেরিয়ে আবার মনিকোর কাছে ফিরে যাওয়ার জন্য রওনা হয়, তখনই ওই গ্যাংস্টার বাহিনীর কিছু লোক পুনরায় লোগানের উপর আক্রমণ করে, ফলে শুরু হয় আবারও লোগানের সাথে তাদের ফাইট। যে ট্রেনটিতে তারা এখন সফর করছিল সেটা ছিল জাপানের তথা এই বিশ্বের ফাস্টেস্ট ট্রেন বুলেট ট্রেন, আর এই ট্রেনের উপরেই আমরা লোগান আর ওই গ্যাংস্টার বাহিনীর একটি দুর্দান্ত ফাইট সিন লক্ষ্য করি। এক টাইমে ট্রেনের মধ্যে ওই সমস্ত গ্যাংস্টারের পিছু ছাড়িয়ে অবশেষে তারা একটি কাপেল হোটেলে গিয়ে উপস্থিত হয়, মানে যে হোটেলগুলি শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়, সেখানেও তাদের উপর আক্রমণ করে ওই গ্যাংস্টার বাহিনী। এদিকে লোগানের ক্ষমতা যেহেতু আগের থেকে কমে গেছে আর তার ক্ষত আগের মতো আর সেরে উঠছে না, তাই ওই গ্যাংস্টার বাহিনী লোগানকে এবারে কাবু করে ফেলে। কিন্তু এই টাইমেই মারিকো ওই সব গ্যাংস্টারদের মেরে লোগানকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। পরবর্তী সিনে লোগানের যখন হুঁশ ফেরে সে দেখতে পায় একটি অল্প বয়স্ক ছেলে তার শরীরে থাকা গুলি বের করে তার চিকিৎসা করছে। এইবার এখানে লোগান কিছুটা সুস্থ বোধ করার পর মারিকো ও লোগান দুজনে মিলে ওই শহর থেকে বহু দূরে নাগাসাকিতে অবস্থিত ইয়াশিদার পুরনো বাড়িতে গিয়ে উপস্থিত হয়, এবং এখানেই দুজন একসাথে থাকাকালীন ধীরে ধীরে দুজন দুজনার প্রেমে পড়তে শুরু করে। এদিকে টোকিওতে ইয়াশিদার দেহরক্ষী হারাডা দেখা করে ইয়াশিদার ডক্টর গ্রিনের সাথে। ডক্টর গ্রিন তাকে জানায় তোমাকে একটা কাজ দিয়েছিলাম লোগানকে ধরার জন্য, সেটাও তুমি পারলে না। হারাডা এর উত্তরে ডক্টর গ্রিনকে জানায় আমি ইয়াশিদার দেহরক্ষী, তোমার চাকর না। এই কথা শুনে যখন ডক্টর গ্রিন হারাডার উপর তার মিউট্যান্টের ক্ষমতা ব্যবহার করে, তখন হারাডা বাধ্য হয়ে তাকে জানায় লোগানের অনেক বেশি ক্ষমতা, তাই তাকে ধরা এত সোজা না। এর উত্তরে ডক্টর গ্রিন জানায় সে লোগানের সব ক্ষমতা কমিয়ে দিয়েছে, আর ধীরে ধীরে সে এখন একজন সাধারণ মানুষে রূপান্তরিত হচ্ছে, তাই তাকে ধরা এখন কোনো ব্যাপারই না। ডক্টর গ্রিনের এই কথা শুনে আর তার মিউট্যান্ট ক্ষমতার সামনে বাধ্য হয়ে হারাডা লোগানকে খোঁজার কাজে তাকে সম্মতি জানায়। অন্যদিকে ওকিও, মানে যে লোগানকে এখানে এনেছিল, তার ক্ষমতা আগেই বলেছি, সে যে কোনো কারোর মৃত্যু আগে থেকেই দেখতে পায়, তাই সে তার ক্ষমতার মাধ্যমে লোগানের মৃত্যুর একটি ভবিষ্যৎবাণী দেখতে পায়, যেটা দেখে সে লোগানকে বাঁচানোর জন্য তার খোঁজ করতে শুরু করে। এদিকে ইয়াকুজা গ্যাংস্টাররা নাগাসাকিতে অবস্থিত লোগান ও মারিকোর খোঁজ পেয়ে সেখানে উপস্থিত হয়ে মারিকোকে বন্দি বানিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু সেই টাইমে সেখানে এসে উপস্থিত হয় ওকিও, আর লোগান তাকে দেখেই জানায় আমায় এখনই নবুরোর কাছে নিয়ে চলো। এইবার প্রশ্ন হলো কে এই নবুরো? নবুরো হলো মরিকার বাগদত্তা, আর নবুরো ও মরিকা এদের দুজনের বিয়ে ঠিক করেছে মরিকোর বাবা সিঙ্গেন। কিন্তু লোগান নবুরোর কাছে কেন যেতে চাইছে? এর কারণ হলো বর্তমানে যে গ্যাংস্টাররা মরিকোকে অপহরণ করে নিয়ে গেছে তাদের মধ্যেই একজন অপহরণকারীকে লোগান ধরে ফেলে, আর তার থেকেই জানতে পারে তারা নবুরোর কথায় এই কাজ করছে। এবার নবুরোর আরেকটি পরিচয় অবশ্যই আছে, তিনি এই শহরের একজন মন্ত্রী। তাই তার সাথে দেখা করার আগে ওকিও লোগানকে জানায় সে তার দূরদৃষ্টির মাধ্যমে জানতে পেরেছে লোগানের মৃত্যু খুবই শীঘ্রই হতে চলেছে। কিন্তু লোগান তার কথায় কোনো পাত্তা না দিয়েই দেখা করে নবুরোর সাথে, আর তাকে মেরে ফেলার হুমকি দিয়েই লোগান তার থেকে জানতে পারে মারিকোকে যে সে ইকুজা গ্যাংস্টার দ্বারা অপহরণ করিয়েছে সেটা তার বাবা সিঙ্গেনের সাথে চুক্তি করেই। এইবার ভাবছেন একজন বাবা কেন তার নিজের মেয়েকেই অপহরণ করাবে? আসলে আগের সিনেই আমরা দেখে এসেছি ইয়াশিদা তার সম্পত্তি তার ছেলে সিঙ্গেনকে না দিয়ে অন্য কাউকে দেওয়ার কথা জানিয়েছিল, আর এখানেই আমরা জানতে পারি ইয়াশিদা তার পুরো সম্পত্তি মারা যাওয়ার আগে তার নাতনি মারিকোর নামে লিখে দিয়েছে।
আর মারিকোর সাথে নোবুরোর বিয়ে যেহেতু তার বাবা জোর করে ঠিক করেছিল, তাই মারিকো যখন জানতে পারবে যে তার দাদু তার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে, তখনই সে তার বাবার থেকে আলাদা হয়ে যাবে আর তার এই বিয়েও সে ক্যান্সেল করে দেবে। এই কারণেই তারা দুজনে মিলে যুক্তি করে মারিকোকে অপহরণ করেছিল। অন্যদিকে মারিকোকে যখন অপহরণকারীরা তার বাবার সামনে নিয়ে গিয়ে হাজির করে, ঠিক তখনই বাবা ও মেয়ে কথাবার্তা বলার মাঝেই হারাডা ও তার নিনজা বাহিনী সেখানে হাজির হয়ে মারিকোকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর ডক্টর গ্রিন শিঙ্গেনের সামনে এসে নিজেকে একটি বিষধর সাপ হিসেবে পরিচয় দিয়ে তার নিজের বিষ শিঙ্গেনের উপর প্রয়োগ করে, ফলে তৎক্ষণাৎ শিঙ্গেন অসুস্থ হয়ে পড়ে। এরপর লোগান ও ওকিও নোবুরোর সাথে কথা বলে যখন সেই স্থানে এসে উপস্থিত হয়, তখন সেখানে সমস্ত গার্ডেদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না এখানে এই রকম অবস্থা কেন। ঠিক তখনই লোগান তাকে উদ্দেশ্য করে লেখা একটি বার্তা দেখতে পায়, যেখানে একটি ছবির মধ্যে লেখা আছে এখানে এসে তাকে নিয়ে যাও। ওকিও ওই ছবিটি দেখেই তাকে জানায় এই জায়গাটি মাস্টার ইয়াশিদার জন্মস্থান, যা এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূর। ফলে লোগান ওকিওকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে ওই স্থানের উদ্দেশ্যে। কিন্তু সেখানে যাবার আগে লোগান ইয়াশিদার ব্যবহার করে একটি এক্সরে মেশিনের সাহায্যে তার পুরো শরীর স্ক্যান করে জানতে পারে তার হৃৎপিণ্ডে একটি রোবোটিক পরজীবী আটকে আছে, আর যে কারণেই তার নিজস্ব নিরাময় ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। ফলে লোগান নিজের বুক কেটে হৃৎপিণ্ডে আটকে থাকা ওই রোবোটিক পরজীবীটিকে বের করার চেষ্টা করে। কিন্তু এই টাইমেই শিঙ্গেন সেখানে হাজির হয়ে লোগানের উপর আক্রমণ করে বসে, যেটা দেখে ওকিও কোনো রকমের শিঙ্গেনের সাথে লড়াই করে তাকে আটকে রাখার চেষ্টা করে, যতক্ষণ না লোগান তার অপারেশন শেষ করে সুস্থ হয়ে উঠছে। এরপর লোগান তার হৃৎপিণ্ডে আটকে থাকা পরজীবীটিকে বের করে ক্ষণিকের মধ্যেই সুস্থ হয়ে শুরু করে শিঙ্গেনের সাথে লড়াই। আর অবশেষে শিঙ্গেনকে হত্যা করে ওকিওকে সঙ্গে নিয়ে হাজির হয় ইয়াশিদার জন্মভূমিতে। কিন্তু সেখানে পৌঁছে পুনরায় শুরু হয় হারাডা ও তার নিনজা বাহিনীর সাথে লড়াই। এখানে হারাডা ডক্টর গ্রিনের দেওয়া একটি বিষযুক্ত তীর লোগানকে মেরে তাকে ঘায়েল করে ফেলে, আর তারপর সমস্ত নিনজারা তাকে অসংখ্য তীর মেরে বন্দি বানিয়ে ফেলে। পরবর্তী সিনে দেখা যায় লোগানের হুঁশ ফিরে এলে সে দেখে ডক্টর গ্রিন তাকে একটি আধুনিক মেশিনে পুরোপুরি বন্দি করে রেখেছে, কারণ ডক্টর গ্রিন চায় লোগানের মধ্যে থাকা ক্ষত সারানোর যে ফ্যাক্টর রয়েছে সেটা বের করে নিতে। কিন্তু কিভাবে? এখানেই ডক্টর গ্রিন লোগানের সাথে পরিচয় করিয়ে দেয় সিলভার সামুরাইয়ের, যেটা কিনা পুরোপুরি অ্যাডামেন্টিয়াম দিয়ে তৈরি শক্তিশালী তরোয়ালযুক্ত জাপানি বর্মের একটি ইলেকট্রোমেকানিক্যাল স্যুট, যার মধ্যে ক্ষমতা রয়েছে লোগানের ভিতরে থাকা এক্স ফ্যাক্টর বের করে নেওয়ার। এইবার যখন সিলভার সামুরাই তার কাছে থাকা অ্যাডামেন্টিয়াম তলোয়ারের সাহায্যে লোগানের হাতে ধাতব ফলা কাটার চেষ্টা করে, ঠিক তখনই মারিকো এসে তাকে বাধা দেয়। ফলে সিলভার সামুরাই ব্যালেন্স হারিয়ে লোগানকে যে মেশিনে আটকে রাখা হয়েছিল তাতে আঘাত করে, আর সঙ্গে সঙ্গেই মেশিনটি ধ্বংস হয়ে লোগান মুক্ত হয়ে যায়। ফলে এরপরেই শুরু হয় লোগান আর সিলভার সামুরাইয়ের মধ্যে ফাইট। এতক্ষণে ডক্টর গ্রিন তার খোলস পাল্টে অরিজিনাল রূপ ধারণ করে, যাতে সে লোগানের সাথে ফাইট করতে পারে। কিন্তু ইতিমধ্যে ওকিও সেখানে উপস্থিত হয়ে ডক্টর গ্রিনের সাথে লড়াই করে তাকে হত্যা করে। এদিকে হারাডা মানে যে ইয়াশিদার বডিগার্ড হয়ে বর্তমানে ডক্টর গ্রিনের হয়ে কাজ করছিল, সে যখন বুঝতে পারে লোগান মারিকোকে বাঁচানোর জন্যই এইসব করছে, তখনই সেও সিলভার সামুরাইয়ের পথে বাঁধা হয়ে লোগানকে সেখান থেকে পালাতে সাহায্য করে, কারণ হারাডা মারিকোকে মনে মনে খুবই ভালোবাসত। কিন্তু এখানে সামুরাই লোগানকে ধরার জন্য তার ওই তলোয়ারের সাহায্যে হারাডাকে হত্যা করে। এরপর পুনরায় শুরু হয় সিলভার সামুরাই ও লোগানের মধ্যে লড়াই। এই লড়াইয়ের মাঝেই সিলভার সামুরাই তার তলোয়ারের সাহায্যে লোগানের অদম্য ফলাগুলিকে ছিন্ন করে তার মধ্যে থাকা এক্স ফ্যাক্টর বার করে নিতে শুরু করে। আর এখানেই আমাদের সকলকে চমকে দিয়ে সিলভার সামুরাই নিজেকে ইয়াশিদা বলে পরিচয় দেয়, আর জানায় অনেক দিন থেকেই ডক্টর গ্রিন আর সে মিলে চেষ্টা করছে লোগানের ওই অমর হওয়ার ক্ষমতা সে নিজের মধ্যে কি করে নিতে পারে। আর অবশেষে আজ সেই দিন। কথায় কথায় আমরা যখন দেখতে পাই ইয়াশিদা থেকে থেকে ইয়ং হয়ে উঠছে আর লোগান ধীরে ধীরে ঝিমিয়ে যাচ্ছে, ঠিক তখনই মারিকো লোগানের ওই কাটা ফলাগুলির সাহায্যে ইয়াশিদাকে আঘাত করে। ফলে সঙ্গে সঙ্গেই লোগান তার কবল থেকে মুক্ত হয়ে তার হাড়ের ফলা পুনরুত্থিত করে ইয়াশিদাকে হত্যা করে। পরবর্তী সিনে দেখা যায় মারিকো ইয়াশিদা ইন্ডাস্ট্রির সিইও হন এবং লোগানকে বিদায় জানান। এইবার লোগান যখন জাপান ছেড়ে যাবার প্রস্তুতি নেয়, তখনই ওকিও তার দেহরক্ষী হিসাবে লোগানের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, আর তারা দুজনেই অজানার পথে রওনা হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় লোগান 2 বছর পর যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসে, ঠিক তখনই চার্লস জেভিয়ার এবং এরিক লেহেন্সার বিমানবন্দরে তার সাথে দেখা করেন। লোগান প্রফেসর এক্সকে দেখেই পুরোপুরি হকচকিয়ে যায়, কারণ অলরেডি প্রফেসর এক্স এর আগেই মারা গেছে। তাই লোগান তার কাছে জানতে চায় এটা কিভাবে সম্ভব। যে কথা শুনে প্রফেসর এক্স তাকে জানায় শুধু তুমি একাই গড গিফটেড না, এই রকম পাওয়ার আরো অনেকের কাছেই আছে। এরপর প্রফেসর এক্স ও ম্যাগনেটো দুজনে মিলেই তাকে সতর্ক করে যে মানবজাতি এমন একটি অস্ত্র তৈরি করছে যা মিউট্যান্টদের সমাপ্তি ঘটাবে, তাই মিউট্যান্টদের অস্তিত্ব বজায় রাখতে আমাদের তোমার হেল্প চাই। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।